মাগুরে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, আসামি হিটু শেখের ডেট রেফারেন্স ও আপিলের রায় আজ। ডাকসু নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে, রাজনৈতিক হিসেব নিকেশে নির্বাচন বন্ধের আশঙ্কা ছাত্রদের। মহাসড়কে এআই ক্যামেরা, আইন লঙ্ঘনে ৬২৪ মামলা, সতর্ক হচ্ছে চালকরা। নিরাপত্তা নিশ্চিতে রাখা হচ্ছে দুর্ঘটনা, চাঁদাবাজির রেকর্ড। স্বাগত সকালে বলেছিলেন, আমি শাহজিয়া শাওন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাগুরে ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেট রেফারেন্স ও আপিলের রায় আজ। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন। এর আগে গত ১১ই আগস্ট মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়। এরপর আরও কয়েক কার্যদিবস শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করল আদালত। এ মামলায় প্রধান আসামি শিশু আসিয়া বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। ২০২৫ সালে মার্চে মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। তাই এখন একদিকে যেমন হিসাব হচ্ছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে, অন্যদিকে সামনে আসছে পরবর্তী নির্বাচন নিয়ে নানা প্রশ্ন। ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন হয়েছিল, সেই ধারাবাহিকতা এবার কতটা ধরে রাখা যায় সেদিকে তাকিয়ে শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা আবার যেন নানা রাজনৈতিক হিসেব নিকেশে বন্ধ হয়ে না যায় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিশ্রুতির কমতি ছিল না। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, আবাসন, পরিবহন, খাবারের মান, নিরাপত্তা, ইশতেহারে জায়গা পেয়েছিল নানা কিছু। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সাফল্য এক নয়। কেউ কিছু প্রতিশ্রুতি পূরণ করতে পারলেও অনেক ক্ষেত্রে রয়ে গেছে ব্যর্থতা আর সীমাবদ্ধতার অভিযোগ। তারা যে ইশতেহারগুলো দিয়েছিল তা বাস্তবায়ন করার জন্য অলমোস্ট তারা 50 থেকে 60% অনেকেই পূরণ করতে পারছে, অনেকেই আবার ব্যর্থ হয়েছে। আসলে কিছু সীমাবদ্ধতার জায়গা ছিল। শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ করতে এই জাকসু বরাবরই ব্যর্থ হয়েছে। তবে কাজের পাশাপাশি প্রশ্ন উঠছে জাকসুর কার্যক্রম ও জবাবদিহিতা নিয়ে। ক্যাম্পাসে নারী নিপীড়ন ও সাইবার বুলিং নিয়ে উদ্বেগের কথাও বলছেন শিক্ষার্থীরা। পাশাপাশি একটি নির্দিষ্ট প্যানেলের আধিপত্যে দলীয় এজেন্ডার প্রভাব নিয়েও রয়েছে অভিযোগ। একটা নির্দিষ্ট প্যানেল থেকে অধিকাংশ প্রতিনিধি নির্বাচিত হয়েছে, যার জন্য কি হয়েছে যে দলীয় যে একটা এজেন্ডা আছে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা বিষয় দেখা গেছে। নারী নিপীড়নের সংখ্যা অত্যাধিক হারে বেড়েছে এবং সাইবার বুলিং নামে যে টার্মটির সাথে আমরা পরিচিত, সেটি অত্যাধিক মাত্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রয়েছে। তো যেহেতু জাহাঙ্গীরনগর প্রায় 1 বছর অতিবাহিত করে ফেলছে, আমরাও চাচ্ছি যে আমরা যারা শিক্ষার্থী আছে তাদের সামনে তারা যতটুকু কাজ করছে সেটা হচ্ছে দৃশ্যমান করা এবং আয় ব্যয়ের হিসাবটা আমাদের সকলের সামনে নিয়ে আসা। প্রতিনিধিদের দাবি, প্রশাসনিক জটিলতা, সময়ের সীমাবদ্ধতা কিংবা প্রক্রিয়াগত কারণে আটকে আছে কিছু উদ্যোগ। যেগুলোর জন্য কারো স্বার্থে আঘাত লাগে না, সেগুলো হচ্ছে খুব ইজিলি করা গেছে। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যাম্পাস স্টেবিলিটি মেনটেন করা বা হচ্ছে পরিবহন সমস্যা সংকটগুলো দূর করা, অর্থাৎ যেগুলো খুব সিম্পল কাজগুলো করা গেছে। কিন্তু যেগুলোতে হচ্ছে শিক্ষকদের আঘাত লাগে সেই কাজগুলো আমরা করতে পারি না। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার লোক এত বছর ছিল না। হঠাৎ করে একজন এসে যখন শিক্ষার্থীদের নিয়ে কথা বলা শুরু করেছে, সেই জিনিসটা মেনে নিতে
প্রশাসনের প্রায় 6 মাস সময় লেগেছে। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। একই সাথে জাকসুতে 30 বছর পাওয়ার পর আমাদের 1 মাস পর আমরা অফিস বুঝে পেয়েছি। এরপর বড় বড় আমাদের কিছু বন্ধ ছিল। এছাড়া প্রশাসনিক নানা রকম রদবদল, প্রশাসনিক নানা লাল ফিতার দৌরাত্ম্য, এই সব কিছু পেরিয়ে আমরা সিগনিফিকেন্ট কয়েকটা জায়গায় পরিবর্তন এনেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভেতরকার অন্তর্কোন্দল, নানা রকম রাজনৈতিক প্রভাবের যে ডাইমেনশন, এই ডাইমেনশনের কারণে শিক্ষার্থীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতিগুলো শুধু বৈঠক আর আলোচনায় সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে ক্যাম্পাসের দৈনন্দিন জীবনেও। কিন্তু সেই প্রত্যাশা খুব একটা পূরণ হয়নি বলে মত অনেকের। 33 বছরের দীর্ঘ অবসানের মধ্য দিয়ে 2025 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। যে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের রয়েছে আশা নিরাশার নানা গল্প। জাকসু সেই নির্বাচনকে জুলাই গণ অভ্যুত্থানের অর্জন হিসেবেও দেখে অনেকে। আনুষ্ঠানিকভাবে জাকসুর বর্তমান কমিটির সময় যখন ফুরিয়ে আসছে, তখন সাধারণ শিক্ষার্থীদের জিজ্ঞাসা, জুলাইয়ের সেই ধারাবাহিকতা কতটাই বা রক্ষা করা হবে? নির্দিষ্ট সময় হবে তো জাকসু নির্বাচন? সানিয়া চেজা, ওয়ান নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোর পর এক সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে 624টি মামলা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত গতির মামলা উল্লেখযোগ্য বলছে হাইওয়ে পুলিশ। তবে চালকদের মধ্যে ক্রমেই ট্রাফিক আইন অমান্যের প্রবণতা কমছে বলেও জানান দায়িত্বরত কর্মকর্তারা। পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ক্যামেরার আওতায় আনা থাকায় নিশ্চিত হচ্ছে নিরাপত্তা। দুর্ঘটনা, ডাকাতি বা চাঁদাবাজির মতো ঘটনার রেকর্ড থাকছে এসব ক্যামেরায়। রাজধানীর সড়কের পর এবার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে অটো ফাইন বা স্বয়ংক্রিয় জরিমানা পদ্ধতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটারের 5 শতাধিক স্থানে বসানো হয়েছে 1427টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা। এসব ক্যামেরায় গত এক সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা হয়েছে 624টি। কর্তৃপক্ষের দাবি আইন অমান্যের প্রবণতা কমে আসছে। প্রতি ইঞ্চির জায়গায় মূলত এখন ক্যামেরা আওতাধীন, ফলে সব পুরো সড়কটি আমরা মনিটর করতে সক্ষম হচ্ছে। হাইওয়ে পুলিশ জানায় এআই নজরদারির মাধ্যমে মহাসড়কে কোনো চালক অতিরিক্ত গতিতে কিংবা উল্টো পথে গাড়ি চালালে তা শনাক্ত করে মামলা দেওয়া হবে। মোবাইল ফোনে SMS এর মাধ্যমে গাড়ির মালিকের কাছে পৌঁছে যাবে জরিমানার বার্তা। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন চালক বা মালিকরা। সময় পার হলে বাড়তে থাকবে জরিমানার অঙ্ক। আমাদের কাছে 624টি মামলা হয়েছে যারা আইন কানুন ভঙ্গ করেছে, বিশেষ করে ওভার স্পিড এবং উল্টো পথে চালানোর ক্ষেত্রে, এবং এই সকল যানবাহনের যারা মালিক তাদের কাছে আমরা SMS এর মাধ্যমে জানিয়েছি এবং ওনারা মোবাইল ফাইন্যান্সিং এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন। প্রথম দিন থেকে মামলার সংখ্যা অনেক কমে এসেছে, প্রায় 80% কমেছে। এতে মনে হচ্ছে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং মানুষ নিয়ম মেনে চলছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যানবাহনের মালিক, চালক ও যাত্রীরাও। তারা মনে করেন এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি নিশ্চিত হবে নিরাপত্তা। ভালো হয়েছে, এটা অনেক ভালো হয়েছে, এটা বিশেষ করে আমগুলো লেগে ভালো হয়েছে। আগে করছে কিন্তু অনেকদিন ড্রাইভার যারা জানতেছে এই অবস্থা রোডের পরিস্থিতি, অনেক হারা দায় করবো না। রাস্তায় চুরি ডাকাতি হয়, অনেক ছিনতাইকারী হয়, এগুলো থাকলে মনে করেন আর আসে না। তবে বিশেষজ্ঞরা বলছেন সড়কে শুধু ক্যামেরা বসালেই হবে না, এগুলোর দেখভাল ও নিয়মিত তদারকিও করতে হবে। যারা প্রজেক্ট নেয় তারা প্রজেক্ট নেওয়ার জন্য নেয়, কিন্তু এটা কেন অতীতে ফেল করেছে এটা বিশ্লেষণ করতে যায় না। যদি বিশ্লেষণ করতো তাহলে কিন্তু টেকসই হতো। বিশৃঙ্খলা রেখে সিগন্যাল যে প্রচলন করলে কাজ করবে না, এটা একমাত্র আমাদের দেশের লোকজনই বুঝতে পারে না। হাইওয়ে পুলিশ বলছে প্রাথমিকভাবে কয়েকটি অভিযোগে মামলা দেওয়া হলেও পর্যায়ক্রমে আওতা বাড়ানো হবে। সেই সাথে মহাসড়কে দুর্ঘটনা, ডাকাতি, অবৈধ চাঁদা আদায় কিংবা আইন শৃঙ্খলা পরিপন্থী কাজও কঠোরভাবে মনিটর করা হবে। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। মন্ত্রিপরিষদে নতুন করে শপথ নেওয়া 6 মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থ তথ্যমন্ত্রীর পদ পেলেও জোটে থাকা বাকি দলগুলোর মধ্যে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন তারা। রাজধানীর বিজয়নগরের সোং গার্ডেন নামে রেস্টুরেন্টে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন বিএনপির নেতৃত্বাধীন জোটের বেশ কয়েকটি দলের রাজনৈতিক নেতারা। বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা চলে এই বৈঠক। সবশেষ 3 জন নতুন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীর শপথ নয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা এখন 51 সদস্যের।
তবে এর মধ্যে জোট থাকা ও সমমনা দল থেকে মন্ত্রী পরিষদে আছেন গণসংহতি আন্দোলনের জুনেদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও বিজেপির আন্দালিত রহমান প্রার্থ। এছাড়া সমমনা অন্য দলগুলো থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নাম আলোচনায় থাকলেও মন্ত্রিপরিষদে জায়গা হয়নি তাদের। না 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 আমি মনে করি মন্ত্রী পরিষদ এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি তার টিম কিভাবে তিনি সাজাবেন, সরকার তাদের যে ঘোষণা 31 দফা, জুলাই সনদ বা বিএনপি তাদের যে ইশতেহার, তারা কিভাবে এটাকে কার্যকর করবেন, কোন ধরনের একটা চৌকস টিম হলে এটাকে কার্যকর করা যাবে, মানুষকে সার্ভিসগুলো ডেলিভার করা যাবে, তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই ব্যাপারে এটা তার এখতিয়ারের মধ্যে আছে। একটা সীমাহীন প্রত্যাশা নিয়ে এবার বিএনপিকে মানুষ ক্ষমতায় নিয়ে আসছে। আমরা দেখতে চাইবো যে কাজের মধ্য দিয়ে সরকার যেন সে জনপ্রত্যাশা তারা যেন পূরণ করতে পারেন, এইটুকুই আলোচনা। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেই সাথে তার নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ ইতিবাচক, তবে এক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনায় থাকবে। গত 21শে আগস্ট বঙ্গভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। আগেই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন শামা ওবায়েদ। এই অবস্থায় দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করে রবিবার বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন হুমায়ুন কবির। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দাপ্তরিক কাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি, বরং যারা তার নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশ করেছে তাদের উপর চটে যান হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি, I don't think there is anybody that will question my Bangladeshism and my stand. মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া, হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে? তারা সৌদি আরব, পাকিস্তান ও তুর্কির প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোতে এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। তাই 3 দেশের এই মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান তিনি। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স, এখন বাংলাদেশের লিডারশিপ পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের নতুন দায়িত্বে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান হুমায়ুন কবির। গত 6 মাসে একটি কৌশলগত কাঠামো তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। একই দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টাসন জানান, বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহী তার দেশ। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ত্রিবেদী বলেন, রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না। এছাড়া সার্বভৌম এবং নিজেদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে দুই দেশ। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায় তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে
যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব এসেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। একই দিনে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশে জ্বালানি, পানি এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা খাতে বিনিয়োগে আমেরিকার আগ্রহের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরে বেশ কিছু সামাজিক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত প্রশংসা করেছে বলেও জানান মীর শাহে আলম। এবং আমাদের ইশতেহারের বাইরেও যে কর্মসূচিগুলো নেন সেগুলোতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। যেমন শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। চ্যালেঞ্জে থাকলে অতীতের চেয়ে আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন করার আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার এগারোকে IFES আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। সিএসও বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আগে নির্বাচনী মানদণ্ডের নিচে না নেমে আরও উন্নত নির্বাচন করতে চায় কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না জানিয়ে সিএসি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে সময় ঠিক করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে অতীতের সহিংসতা বেশি হয় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবার আরও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি। আইন অনুযায়ী 90 দিনের মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে উপনির্বাচন হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন যেটা করেছি আমরা, যেভাবে করেছি তার চাইতে বেটার, খারাপ হবে না। অতীতে দেখা গেছে যে এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়, তো সেটা আমাদের মাথায় আছে। এমন না যে ইট উইল বি ব্যাডলি ডিলেড, এমন না, কিন্তু এটা মানে যথাসম্ভব আমরা সব কিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রুভেড টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবেই আমরা ব্যবস্থা নিব। শিক্ষার্থী হেনস্থার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রত্যক্ষের বিচারক সহ 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে ডাকসু ও হল সংসদ নেতারা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে এই আলটিমেটাম দেন তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, 5 দফা দাবি বাস্তবায়ন করা না হলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আমাদের 5 দফা দাবি ছিল, এই যে নির্যাতনকারী প্রবোস্ট আছে তাকে অপসারণ করতে হবে, তাকে অপসারণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং ভিকটিম সহ যে সমস্ত শিক্ষার্থীদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। একই সাথে শাহবাগে আপনারা জানেন আমাদের ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছিল, সে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটা রিপোর্ট অনতিবিলম্বে সেটা প্রকাশ করতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5 দফা যদি বাস্তবায়ন করা না হয়, আমরা আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ভিসির যে অফিস, তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ডি-ডে হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে ব্যবসা সচল রাখলে যে কোনো দেশ বা ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে আমেরিকার এই নিষেধাজ্ঞার হুমকিকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের অর্থনীতির চাকা স্থবির করতে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। সামরিক সংঘাতের 6 মাসের মাথায় তেহরানের আয়ের প্রতিটি উৎস বন্ধ করতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট চালু করেছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের সামরিক অভিযানের পর এবার ইরানকে বিশ্ব অর্থব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র না পায় সেই পথ তৈরি করেছে আমাদের সামরিক বাহিনী। আমেরিকান অর্থনীতির শক্তিতে ভর করেই আমরা এই অভিযান চালাচ্ছি। ইরানের সামনে এখন 2টি পথ খোলা, পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া অথবা স্বাভাবিক ব্যবস্থায় ফিরে আসা। তাদের অন্য সব পথ আমরা বন্ধ করে দিচ্ছি।
আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, তেহরানের অর্থ সরবরাহের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করেছে ট্রেজারি বিভাগ। বিশেষ করে ইরানের ব্যাংক মেলি ও বিভিন্ন এক্সচেঞ্জ হাউস বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো ইরানের তেল ও অর্থব্যবস্থা সচল রাখলে তাদের বিরুদ্ধেও ডলার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইরানকে সাহায্যকারী প্রতিটি দেশের কার্যক্রম বন্ধে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। তারা পদক্ষেপ না নিলে আমেরিকা একতরফা ব্যবস্থা নেবে। উদাহরণ হিসাবে ব্যাংক মেলির প্রতিটি শাখা বন্ধ করতেই হবে। ইরানের হয়ে অর্থ পাচারে জড়িতদের ডলার ব্যবস্থা থেকে বের করে দেয়া হবে। ঘড়ির কাঁটা চলা শুরু হয়ে গেছে। নিষেধাজ্ঞা এড়াতে বিভিন্ন দেশ যে গোপন পথ বা আইনি ফাঁকফোকর ব্যবহার করত তা বন্ধের বিষয়েও চরম হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে 60টির বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং তেলবাহী জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বের শীর্ষ নেতাদের সরাসরি ফোন করে তেহরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটনের এই নতুন অর্থনৈতিক অবরোধকে মোটেও পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অন্য দেশের বাণিজ্যে হস্তক্ষেপ করার মতো অর্থনৈতিক ক্ষমতা এখন আর আমেরিকার নেই। তাই তেহরানের বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের এই চড়া সুরকে এক বিন্দুও গুরুত্ব দিচ্ছে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সকালের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক।